ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসজি স্যার আজ আবার উপস্থিত হয়েছি। আজকে অ্যাকাউন্টেন্সি না, আজকে তোমাদের সামনে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টের উপরে আমি তোমাদের কিছু শেখাবো। সাবজেক্টটা হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এটার মধ্যে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে কস্টিং আর একটা হচ্ছে ট্যাক্সেশন। তোমরা জানো কস্টিং এবং ট্যাক্সেশনে হাফ হাফ থাকে, 50-50। তার মধ্যে প্রজেক্টের যা মার্কস আছে তো আছে। তা কস্টিং এর উপরে আজকে আমি ক্লাস নিচ্ছি। তোমাদের ক্লাস 12-এ কস্টিং এর প্রথম ক্লাস আজকে আমরা করব ম্যাটেরিয়ালস এর উপরে। ম্যাটেরিয়ালস মানে কি? দ্রব্য। একটা ফ্যাক্টরি, কস্টিং মানেই হচ্ছে এখানে তোমার কল্পনা করতে হবে একটা ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরিতে যে জিনিস উৎপাদন হয় সেই উৎপাদনের খরচ আমাদের বের করতে হবে। আমরা এই কাজ যখন করি তখন আমাদেরকে বলা হয় কস্ট অ্যাকাউন্টেন্ট। আগের যে অ্যাকাউন্টেন্সির যে ক্লাসগুলি নিলাম সেখানে বলা হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। আজকের এটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব রক্ষণ। তোমরা 11-এ অনেকটাই করে এসছো, আমি 12-এর ক্লাস শুরু করছি আজকে। তাহলে ম্যাটেরিয়াল হচ্ছে ওয়ান অফ দ্য এলিমেন্টস অফ প্রোডাকশন, একটা উপাদান। সেই ম্যাটেরিয়ালস কতটা লাগলো কোনো একটা জিনিস উৎপাদন করতে, তার হিসাব যদি ঠিক মতো না বের করা হয় তাহলে যে জিনিসটা উৎপাদন হলো তার কস্ট প্রাইস আমরা ঠিক মতো নির্ধারণ করতে পারবো না। ফলে ঠিক মতো যদি আমরা ম্যাটেরিয়ালসের দাম নির্ধারণ করতে না পারি, কোনো একটা জিনিসের মধ্যে ম্যাটেরিয়ালস কত টাকা লাগলো তার কস্টিং যদি ঠিক মতো না বার করতে পারি তাহলে কস্ট অফ প্রোডাকশন টোটাল ব্যাপারটাই ভুল থেকে যাবে। সেক্ষেত্রে লাভের উপরে তার, ক্ষতির উপরে তার এফেক্ট আসবে। সেই জন্য কস্টিং সিস্টেমে ম্যাটেরিয়ালস ইস্যু মানে কি? সবসময় অঙ্ক করার সময় একটু কল্পনা করবে, ঠিক আছে? সত্যজিৎ রায় যেমন ছবি তৈরি করার সময়তে আঁকতেন, জানো তো, সিনটা তিনি কল্পনা করতেন, এঁকে নিতেন, তারপরে সেগুলোকে পিকচারাইজেশন করতেন। তা আমিও সেইভাবে তোমাদের একটু চেষ্টা করি, ক্লাসেও আমি তাই করি, তোমরা জানো। আমরা একটা ফ্যাক্টরি কল্পনা করে নিচ্ছি। একটা ফ্যাক্টরি, গেটের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, জিনিসপত্র তৈরি হয়, একটা কল্পনা করে নিলাম ফ্যাক্টরি। এবার ফ্যাক্টরির মধ্যেই ধরো গেট থেকে ঢুকেই মনে করো একটা ঘর রয়েছে, সেই ঘরটা হচ্ছে স্টোর রুম। আমরা যে জিনিসটা উৎপাদন করব সেই উৎপাদনের জন্য একটা কাঁচামাল লাগে, তাকে বলে র ম্যাটেরিয়ালস। সেই র ম্যাটেরিয়ালসটা আমরা বাইরে থেকে কিনে আনবো, যেখানে জিনিসটা ভালো পাওয়া যায়, ঠিক দামে পাওয়া যায়, ইকোনমিক্যাল ভাবে কেনা যায়, সেই সমস্ত জায়গা থেকে আমরা সেই মালপত্র কিনে আনবো। ম্যাটেরিয়ালসটা কিনে আনার পরে, অর্থাৎ বাইরে থেকে এটা আসছে, তুমি মনে করবে অঙ্কটা করার সময় আমরা এমন একটা জায়গায় বসে আছি, আমরা স্টোর কিপার, ঠিক আছে? আমার ডান দিকটা হচ্ছে ফ্যাক্টরির বাইরের দিক, বাইরের দিক থেকে আমাদের মালপত্র এসে এই স্টোর রুমে ঢোকালাম। এবার বাঁ দিকটাতে আমার সমস্ত ডিপার্টমেন্টগুলি আছে যেখানে আমার দ্রব্যটা তৈরি হয়, এবং দ্রব্য তৈরি করতে গেলে ম্যাটেরিয়ালস লাগে। যে ডিপার্টমেন্টে যে ম্যাটেরিয়ালস লাগবে সেখানকার যে ডিপার্টমেন্টাল হেড, তিনি একটা কাগজে লিখে কাউকে দিয়ে পাঠিয়ে দেবে যে আমার ডিপার্টমেন্টে আজকে এতটা ম্যাটেরিয়ালস লাগবে বলে। ওই কাগজটা আমরা কোথায় বসে আছি? আমরা স্টোরে বসে আছি, স্টোর রুমে বসে আছি। স্টোর কিপার আমাদের কাছে ওই কাগজটা এনে দিল। এটাকে বলে রিকুইজিশন, স্টোর রিকুইজিশন। রিকুইজিশন মানে প্রয়োজন, কোন ডিপার্টমেন্টে কতটা মাল লাগবে তার প্রয়োজনীয়তা
যে কাগজে লিখে আমাদের কাছে আসবে সেই কাগজটা তাকে বলে স্টোর রিকুইজিশন, SR। এবারে ওই রিকুইজিশন অনুযায়ী আমরা আমাদের স্টোর রুমে মালপত্র সাজানো আছে, সেখান থেকে যে ডিপার্টমেন্টে যে ম্যাটেরিয়ালসটা লাগবে আমরা বের করে দেব, সেটা সেই ডিপার্টমেন্টে চলে যাবে, সেই ডিপার্টমেন্টে উৎপাদন হবে। আবার ধরো আমার স্টোর রুমে মাল শেষ হয়ে এসছে, তখন আমরা ওই যে আমার ডান দিক বাইরে ওখান থেকে আবার কিনে এনে স্টোর রুমে ঢোকাবো। আবার যে যে ডিপার্টমেন্টে আমার এই স্টোর বা স্টকগুলো যাবে সেগুলো আমি এই স্টোর থেকে পাঠাবো। এই যে আমরা স্টোর রুম থেকে স্টকটাকে, র মেটেরিয়ালসটাকে এই যে বিভিন্ন ডিপার্টমেন্টে উৎপাদনের জন্য পাঠাচ্ছি, তখন আমরা কি দাম ধরব, আজকে আমরা অঙ্কটা করব সেই নিয়ে। এটাকে বলে ইস্যু অফ র ম্যাটেরিয়ালস প্রাইসিং, অর্থাৎ ইস্যু অফ ম্যাটেরিয়াল প্রাইসিং, অর্থাৎ কি দাম ধার্য করা হবে যখন আমরা ম্যাটেরিয়ালটা ইস্যু করব। ইস্যু করা মানে স্টোর থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে দেওয়া, তাকে বলে স্টোর ইস্যু করা। বুঝছো? তাহলে এবারে আমরা এটাকে কি অঙ্কের মাধ্যমে দেখাই? এই যে অঙ্কটা করি, এই অঙ্কটার নাম হচ্ছে স্টোর লেজার। স্টোর লেজার, এটা হচ্ছে একটা অঙ্ক, তোমাদের 12-এ এর উপরে একটা অঙ্ক থাকে। এবার কি দামে আমরা ম্যাটেরিয়ালসের দাম ঠিক করব, সেটাকে আমাদের একটা হিসাবভুক্ত করতে হবে। এটা করতে গেলে মেইন ক্লাসিফিকেশন কতগুলো আছে, যার উপরে ভিত্তি করে এই প্রাইসিং ইস্যুস, অর্থাৎ ইস্যু করার সময় কি প্রাইস করা হবে সেটা করা হয়। কি কি মেইন ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগটা কি, এটা একটু আমি লিখে দিই, তোমরা একটু খাতা কলমে লিখে নাও। প্রাইসিং অফ ম্যাটেরিয়ালস ইস্যুড, এটা হচ্ছে তোমার অঙ্কটার নাম, অর্থাৎ প্রাইসিং অফ ম্যাটেরিয়ালস ইস্যুড। এটার জন্য যে ক্লাসিফিকেশনটা আছে, শ্রেণীবিভাগ, কার কার উপর ভিত্তি করে আমরা এই প্রাইসিংটা করব, সেটা একটু আমি লিখে দিই, তোমরা খাতা কলম নিয়ে বসো সামনে, এগুলো একটু নোট ডাউন করো। অন দ্য বেসিস অফ, এটাকে ভাগ করা হয়, আমি লিখছি কি 1 নম্বর, অন দ্য বেসিস অফ কস্ট প্রাইস। অন দ্য বেসিস অফ কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্যের ভিত্তিতে যখন আমরা এটাকে হিসাব করব। নাম্বার 2, অন দ্য বেসিস অফ মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস মানে কি? বাজার দর। বাজার মূল্যের উপরে যখন ভিত্তি করে এই প্রাইসিং করা হয়, অফ মার্কেট প্রাইস। Number 3, on the basis of average price. Average মানে কি? গড়। গড় মূল্যের উপর ভিত্তি করে যখন এই প্রাইসিংটা করা হয়, on the basis of average price. And 4 নম্বর, on the basis of notional price. নোশনাল মানে কি? ধারণা। ধারণাগত যে মূল্য, তার উপর ভিত্তি করে আমরা একটা হিসাব করি। এই হচ্ছে 4টে মেইন ক্লাসিফিকেশন। এবার এই 4টের মধ্যে আবার সাব ডিভিশন আছে, সাব ক্লাসিফিকেশন আছে, সেটা একটু লিখে নাও। এবার আমরা অন দ্য বেসিস অফ কস্ট প্রাইস এটা লিখছি। দেখো এখান থেকে আমরা কি কি পাই? অন দ্য বেসিস অফ কস্ট প্রাইস এখানে আমরা পাই ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। কি লিখলাম? 1 নম্বর বা ABCD দিয়ে লিখছি, ফার্স্ট ইন এন্ড ফার্স্ট আউট মেথড, এটাকে সংক্ষেপে বলা হয় FIFO মেথড।
FIFO, FIFO। এই হচ্ছে 1 নম্বর। এটা হচ্ছে কস্ট প্রাইসেরই সাব ক্লাসিফিকেশন। বি, অন দা মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট যেমন বললাম, পরেরটা হবে লাস্ট ইন ফার্স্ট আউট। লিখি লাস্ট ইন ফার্স্ট আউট। এটাকে বলা হয় লিফো, লিফো মেথড। সংক্ষেপে আমরা এই নামেই চিনি, ফিফো মেথড, লিফো মেথড। 3 নম্বর কি? সি, নাম্বার সি, স্পেসিফিক প্রাইস মেথড। নির্দিষ্ট মূল্যে, স্পেসিফিক, SPECIFIC, স্পেসিফিক প্রাইস মেথড, specific price method. And number D, base stock method, base, BASE, base stock method। এই চারটে আমরা সাধারণত বলি কস্ট প্রাইসেই এগুলো করা হয়। এটা কি আমি আরো ভেঙে বলবো একটু বাদে, ভালো করে শুনবে। তাহলে অন দ্য বেসিস অফ কস্ট প্রাইস এই গ্রুপের মধ্যে ফিফো, লিফো, বেস স্টক, স্পেসিফিক প্রাইস, এই চারটে মেথড হয়। ক্লিয়ার? এবার আমরা আসি অন দ্য বেসিস অফ মার্কেট প্রাইস। এটা আমি ইয়েস করছি, মুছছি। দু নম্বরেরটার জন্য আমরা ভাগটা দেখাচ্ছি এবার। অন দ্য বেসিস অফ মার্কেট প্রাইস, এখানে আমরা দুটো জিনিস পাই। 1 নম্বর মানে এ দিয়ে বলছি রিয়ালাইজেবল প্রাইস, মানে কতটা আমরা পাবো, আদায়যোগ্য কতটা, তার উপর ভিত্তি করে এটাকে বলে রিয়ালাইজেবল প্রাইস, রিয়ালাইজেবল প্রাইস মেথড। নাম্বার 2 মানে বি, রিপ্লেসমেন্ট প্রাইস মেথড বা রিপ্লেসমেন্ট কস্ট মেথড। রিপ্লেসমেন্ট মানে কি? রিপ্লেসমেন্ট মানে পুনঃস্থাপন, পুনঃস্থাপনের জন্য যে খরচ তার উপরে ভিত্তি করে এটাকে করা হয়। এটাকে আমরা লিখছি রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট প্রাইস মেথড। বোঝা গেছে? তাহলে অন দ্য বেসিস অফ মার্কেট প্রাইস এই দুটো মেথড করছে। এবার আমরা যাব 3 নম্বর, অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রাইস, গড় মূল্য, তার উপরে কোন কোন পদ্ধতি পড়ে দেখে নাও। অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রাইস এর মধ্যে পড়ছে কি দেখো, এ, এটার মধ্যে কিন্তু পড়ছে, হ্যাঁ, যেগুলো লিখবো এখন। নাম্বার এ অ্যাভারেজ, এটাকে বলা হয় সিম্পল অ্যাভারেজ মেথড। 2 নম্বর ওয়েটেড অ্যাভারেজ মেথড, লিখে নাও সিম্পল অ্যাভারেজ মেথড। বি 2 নম্বর আর কি বললাম, ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড বানানটা খেয়াল করবে, WEIGHTED, ওয়েটেড অ্যাভারেজ মেথড। নাম্বার সি পিরিয়ডিক্যাল সিম্পল অ্যাভারেজ মেথড। এবং 4 নম্বর হবে পিরিয়ডিক্যাল ওয়েটেড অ্যাভারেজ মেথড। মানে এগুলোর আগে একটা করে পিরিয়ডিক্যাল কথাটা বসিয়ে দাও। তাহলে কি লিখবো? সি সিম্পল পিরিয়ডিক্যাল সিম্পল অ্যাভারেজ মেথড। ডি কি বললাম? পিরিয়ডিক্যাল ওয়েটেড অ্যাভারেজ মেথড, পিরিয়ডিক্যাল ওয়েটেড অ্যাভারেজ মেথড। 4টে গেল, আর দুটো মনে রাখবে,
একটা হচ্ছে মুভিং সিম্পল অ্যাভারেজ মেথড, মুভিং ওয়েটেড অ্যাভারেজ মেথড। ডি হচ্ছে ইএফ, আমি পরেরটা মুছে দিচ্ছি। নাম্বার ই কি বললাম, মুভিং, MOVING, মুভিং সিম্পল অ্যাভারেজ মেথড। আরেকটা হচ্ছে মুভিং ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে বোঝা গেল এই ছটা। এটা হচ্ছে অ্যাভারেজ অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রাইসের উপরে যখন হিসাব করা হয় এই মেথডগুলি আসে। লাস্ট হচ্ছে অন দ্য বেসিস অফ নোশনাল প্রাইস, এটার উপরেও আবার ভাগ রয়েছে, সেটা লিখে নাও আগে। অন দ্য বেসিস অফ নোশনাল প্রাইস এর উপরে কি কি আছে দেখো মেথড। নাম্বার এ স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস মেথড, মানক, স্ট্যান্ডার্ডের বাংলা হচ্ছে মানক, স্ট্যান্ডার্ড প্রাইস মেথড। আর নাম্বার 2 মানে বি ইনফ্লেটেড প্রাইস মেথড। ইনফ্লেট মানে কি, ইনফ্লেটেড মানে কি স্ফীত, ফোলানো, বর্ধিত, অর্থাৎ ইনফ্লেটেড প্রাইস মেথড। তাহলে এই দেখো চারটে মেইন ক্লাসিফিকেশন এবং তার আন্ডারে কি কি মেথড আসলো সেগুলো আমি টোটাল তোমাদের জানালাম। এর উপরে অনেক ছোট ছোট কোশ্চেন পাবে পরীক্ষাতে, আশা করি অ্যান্সার লিখতে পারবে। এবারে আসবো আমরা পরীক্ষা পারপাসে তোমাদের যে অঙ্ক করতে হয় তাতে এত মেথড তোমার নেই, করতে হবে না। কি করতে হবে, কস্ট প্রাইস মেথড আমি বলেছি ফিফো লিফো, তাহলে দুটো মনে রাখো, ফিফো লিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। আর ওখানে বেস্ট স্টক মেথডটাও মাঝে মাঝে তোমার আসে পরীক্ষাতে, ওটাও শেখা উচিত, ওটাও আমি শেখাবো। তাহলে এখানে হচ্ছে কস্ট প্রাইস এই তিনটে তোমার পরীক্ষার জন্য। আর কি, অ্যাভারেজের মধ্যে সিম্পল অ্যাভারেজ অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে এই পাঁচটা তোমার মেথডের উপরে অঙ্ক শিখতে হবে, অঙ্ক তোমার করতে হবে। আমি তোমাদের চেষ্টা করব এই অঙ্কগুলো শিখিয়ে দিতে। তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করবে, খাতা পেন নিয়ে বসবে। আমি চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব ইজিভাবে তোমাদের সামনে এগুলো হাজির করতে। তোমরা উপকৃত হলে তবে আমার এই পড়ানো সার্থক হবে, সেই কারণে মন দিয়ে শুনবে কথাগুলো, তাহলেই বুঝতে পারবে। এবার আমি এক এক করে তোমাদের এই অঙ্কগুলি শেখাবো। তা প্রথম যেটা, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ কস্ট প্রাইসের মধ্যে ফিফো বললাম, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড কিভাবে করতে হয় এর উপরে আমি তোমাদের অঙ্ক শেখাবো। আচ্ছা, প্রথমেই বলি যে ইন আউট কথাগুলি বলছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, কোথা থেকে ইন কোথায় আউট, এটা একটু বুঝতে হবে। তাহলে প্রথমেই এই বলেছি, একটা কল্পনা করো একটা ফ্যাক্টরি, আমি হচ্ছে স্টোর কিপার, গেটে ঢুকেই ধরো আমার ঘরটা স্টোর, আর বাইরে থেকে মালপত্র কিনে যখন আনছি, ম্যাটেরিয়ালসগুলো এই যে আসছে আমার কাছে বাইরে থেকে, এই যে জিনিসপত্রগুলো যখন এসে আমার স্টোর রুমে আমি ঢোকাই, তখন সেটাকে আমি ইন বলছি। আর আউট মানে কি, আমাদের কাছ থেকে আউট মানে কি, আউট মানে স্টোর রুম থেকে জিনিসটা আউট হয়ে গিয়ে ফ্যাক্টরির মধ্যে ডিপার্টমেন্টে যেখানে যে ম্যাটেরিয়ালসটা লাগবে সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি। তাহলে বোঝা গেল ইন আর আউট মানে কি। ইন মানে হচ্ছে যখন স্টোর রুমে ম্যাটেরিয়ালস এসে পৌঁছাবে, ঢুকবে, সেটাকে আমরা ইন বলি। আর স্টোর রুম থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে যখন ওই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করার জন্য আমরা পাঠাবো, তখন সেটাকে আউট বলছি। তাহলে ইন আর আউট বোঝা গেল। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মেথডে আজকে আমরা অঙ্ক করব। আর আমরা জানি কি, যে কোনো অঙ্ক করতে গেলে সে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেই হোক আর কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেই হোক, প্রথমে একটা হেডিং লিখতে হয়, ইন দ্য বুকস অফ ডট 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 ডট, মানে যে কোম্পানি বা যে ফ্যাক্টরি, হ্যাঁ, তাদের নামটা লিখতে হয়। তাহলে ফার্স্টেই তোমরা কি লিখবে, মাঝখানটাতে ইন দ্য বুকস অফ
ফ্যাক্টরিটার নাম বা কোম্পানিটার নাম এখানে লিখবে ডট ডটের জায়গায়। অঙ্কটার নাম কি? ফিফো মেথডে তো আমরা করবো। অঙ্কটার নাম হচ্ছে স্টোর লেজার। তাহলে স্টোর লেজার, এটা হচ্ছে মাঝখানটা একটু বড় বড় লিখবে, স্টোর লেজার। এটা যেহেতু ফিফো মেথডে আমরা অঙ্কটা করছি, সেই জন্য ব্র্যাকেটে লিখে দাও আন্ডার ফিফো মেথড। বুঝেছো? এটা হচ্ছে হেডিং, ইন দা বুকস অফ ডট ডট ডট, তার নিচে অঙ্কটার নাম হচ্ছে স্টোর লেজার। এই স্টোর লেজারটা মাঝখানটাতে লিখবে। এরপরে আমরা একটা ছক, বিভিন্ন কলম, অনেকগুলো কলম হবে। কিভাবে কলমগুলো মনে রাখবে তার জন্য আমি টেকনিক বলে দেবো এখন, তোমাদের ভালো লাগবে আশা করি, মন দিয়ে শুনবে। এটা করার পরে মাথায়, অর্থাৎ অঙ্কটার শুরুতে বাঁ দিকে কয়েকটা জিনিস লিখতে হয়, ডান দিকে কয়েকটা জিনিস লিখতে হয়। এবার বাঁ দিকে কি কি জিনিসগুলো লিখবে সেটা একটু লিখে নাও। ফার্স্টে লিখবে ডেসক্রিপশন অফ ম্যাটেরিয়ালস। ডেসক্রিপশন অফ ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালসটা কি, কোথা থেকে পাওয়া যায়, এই সমস্ত ব্যাপারে একটা বিবরণ লিখতে হয়, অর্থাৎ ডেসক্রিপশন অফ ম্যাটেরিয়ালস। তারপরে লিখবে কি, একটা কোড নাম্বার থাকে। ফ্যাক্টরিতে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলি ইউজ করি আমরা, সেই ম্যাটেরিয়ালসের নাম অনেক বড় হতে পারে, জটিল হতে পারে, সেই জন্য করা হয় কি, একটা কোড নাম্বার দিয়ে দেওয়া হয়, তখনই আমরা বুঝতে পারি যে ওই ম্যাটেরিয়ালসের কথা বলা হচ্ছে। তাহলে একটা কোড নাম্বার দিয়ে দেবে। এরপর কি থাকে, বিন কার্ড নাম্বার। বিন কার্ড নাম্বার, বিন কার্ড নাম্বারটা কি? বিন মানে কি? বিন মানে হচ্ছে তাক, র‍্যাক। তোমার বাড়িতে তোমার বইপত্র রাখার জন্য, জিনিসপত্র রাখার জন্য তাক আছে না? সেই তাকে তুমি বইগুলো সাজিয়ে রাখো। সেরকম স্টোর রুমেও এই ম্যাটেরিয়ালসগুলোকে সুন্দরভাবে প্রিজার্ভ করতে হয় এবং সারিবদ্ধভাবে তাকের মধ্যে সুন্দরভাবে রাখা হয়। এই তাকগুলোকে বলা হয় বিন, এবং এই প্রত্যেকটা বিনের একটা করে নাম্বার থাকে, এবং সেই নাম্বারের এগেনস্টে যে মালগুলো আছে তার বিবরণ ওই কার্ডের মধ্যে লেখা হয়। বুঝেছো? তাহলে বিন কার্ড নাম্বার। এরপরে থাকবে কি, স্টোর লেজার ফোলিও নাম্বার। ফোলিও মানে কি? তোমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ করেছো, জার্নাল ফোলিও, লেজার ফোলিও, এলএফ, জেএফ। ফোলিও মানে পৃষ্ঠা। তাহলে এখানে আমরা লিখবো স্টোর লেজার ফোলিও নাম্বার। পৃষ্ঠার নাম্বারটা তোমার এখানে দিতে হবে, স্টোর লেজারটা কত পৃষ্ঠাতে করা হচ্ছে। এরপরে কি, স্টোর লেজারের পরে হচ্ছে লোকেশন। লোকেশন বা ইউনিট। লোকেশন বা ইউনিট বলে একটা কলম থাকে। লোকেশন মানে কোথায়, যে ম্যাটেরিয়ালস গুলো সোর্স, অর্থাৎ কোথা থেকে আসছে, কোথায় পাওয়া যায়, ভালো পাওয়া যায়, ইকোনমিক্যাল হয় কেনার জন্য, কোথা থেকে সস্তায় পাওয়া যায়, এই সমস্ত জিনিসগুলো এখানে থাকে। অর্থাৎ লোকেশন বা ইউনিট, কত ইউনিট আমরা হিসাব করছি, সেই সমস্ত ব্যাপারগুলো এখানে লিখতে হয়। এটা থাকছে বাম দিকে। ডান দিকে কি থাকবে? ডান দিকে দেবে কতগুলো লেভেল। লেভেল অফ স্টক। 11-এ তোমরা কিছুটা করেছো আর কি। মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, ডেঞ্জার লেভেল, রিঅর্ডারিং লেভেল, এগুলো তোমরা করেছো। সেই লেভেলগুলো এখানে রাখতে হয়। এই ম্যাটেরিয়ালসগুলোর লেভেল চার্টটা সামনের দিকে রাখতে হবে। কি, এখানে থাকবে কি, ম্যাক্সিমাম, ডান দিকে লিখবে এটা, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডারিং লেভেল, রিঅর্ডারিং লেভেল, রিঅর্ডার কোয়ান্টিটি। রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডারিং লেভেল, রিঅর্ডার কোয়ান্টিটি, এগুলো 11-এ তোমরা জেনে এসছো। এই হচ্ছে ছকটা। আমি এরপর থেকে আরম্ভ করব, কিভাবে করবে, অঙ্কটা কিভাবে করতে হবে। আমি একটা অঙ্কের আইটেমগুলো মুখে মুখে বলবো, টাইম দেব, তোমরা লিখে নেবে, লিখে লিখে চেষ্টা করবে। আমি এখন করিয়ে দিচ্ছি একটা অঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে তোমার হেডিং। অঙ্কটা শুরু হবে এরপর থেকে, ঠিক আছে? আমি তাহলে একটু মুছে দিচ্ছি।
এরপর থেকে ঘরটা কাটবো, এই ঘরটার উপরে কিন্তু এই জিনিসটা লেখা থাকবে, বুঝেছো? এবার আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি একবার ছকটা কিভাবে কাটবে, তার টেকনিকটা কি, মনে রাখা কিভাবে সুবিধাজনক, সেসব জিনিসগুলো বলছি তোমাদের সুবিধার্থে, খেয়াল করো। প্রথমে উপরে দুটো দাগ কাটবে, একটু চওড়া হবে, একটু জায়গা লাগবে বেশি করে, ঠিক আছে? এবার কি করবে, ডান দিকে একটা কলম করে নেবে এইভাবে প্রথমে, আর বাঁ দিকেও একটা কলম করে নেবে, ঘরটা কাটা মনে রাখার সুবিধার জন্য। দেখো কিভাবে করতে হয়। এবার এই যে দাগ দুটো টানলাম, এখান থেকে মাঝ বরাবর আর একটা দাগ কেটে নেবে। দেখো এই পর্যন্ত টানলাম, পুরোটা টানি, এদিকেও না এদিকেও না, ঠিক আছে? এই দাগটাতে লেখো ডেট, মনে রাখার সুবিধার জন্য এইভাবে করবে ডেট। আর এইদিকে যে ঘরটা, এইটাতে লেখো রিমার্কস। না হলে এতগুলো কলম তো মনে রাখা সম্ভব না, সেই জন্য আমি এই টেকনিকগুলো তৈরি করেছি তোমাদের জন্য মনে রাখার সুবিধার জন্য। তাহলে এখানে ডেট লেখো, ওখানে রিমার্কস লেখো, হয়েছে? যদি তুমি 4টে কলম করো, তারপরেরটা তোমার 4টে 8টা, তারপরে তোমার 3টে কলম, মানে 11টা কলম মাঝখানটাতে লাগবে। তাহলে আমি যদি এইখান থেকে ঘর কাটতে থাকি, দেখো কি দাঁড়াচ্ছে, এইখানে 1 2 3 4, এখানে 4টে হলো, 1 2 3 4। আর এখানে যদি আমি 3টে কাটি, 1 2 3, এইভাবে মোটামুটি মাপটা করে নিয়ে তুমি ঘরটা কাটবে। তাই দেখো 1 2 3 4 এই পর্যন্ত একটা পোর্শন, এটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিলাম তাহলে দেখতে ভালো হবে। এই দেখো আমি 4-এর এইখান থেকে দাগটা কাটলাম। আবার 1 2 3 4, এটা একটু এদিকে সরিয়ে দিই কারণ শেষেরটা একটু ছোট হয়ে গেছে, এই কারণে এই কাটলাম, ঠিক আছে? এই দুটো একটু বড় কাটবে, ওটা একটু ছোট কাটবে। এবারে এইখানে 4টে কলম কাটো, সমান সমান ভাবে 4টে কলম কাটো, 1 2 3 4, দেখো 1 2 3 4, 4টে কলম হয়ে গেল, বুঝছো? এটাও ঠিক তাই, এটাও 4টে কলম কাটো, 1 2 3, 1 2 3 4, 1 2 3 4, এখানে 3টে কলম হবে, ঠিক আছে? এখানে দেখো 3টে কলম করে দাও, 1 2, হয়ে গেল ঘরটা। তাহলে ডেট, লাস্টেরটা কাটবে রিমার্কস, তারপরে এইখান থেকে 1 1 2 3 4, এইখান থেকে উপর দাগ থেকে দেখো এখানে একটা ভাগ হয়ে গেল, এই দেখো এখানে পুরোটা ফাঁকা রয়েছে। আবার 1 2 3 4, এইখান থেকে এটাকে জয়েন করে দাও, তাহলে এই একটা দেখো ফাঁকা জায়গা রয়েছে, আবার এই জায়গাটাও ফাঁকা জায়গা রয়েছে, এর মধ্যে এগুলো ভাগগুলো আমি করেছি, বুঝলে ঘরটা? এবার ভিতরে তুমি কি লিখবে, প্রথমে এই জায়গাটাতে লিখবে কি রিসিপ্ট, RECEIPTS, রিসিপ্টস। ওই যে বললাম ইন, বাইরে থেকে যখন জিনিসপত্র আমরা কিনবো বা কোনো ডিপার্টমেন্টে যদি এক্সেস হয়ে যায় মাল, ওরা যদি আমাদের আবার ফেরত দিয়ে দেয়, আবার এসে স্টোরে ঢুকছে, মানে স্টোরে সোজা কথা যদি ম্যাটেরিয়ালস এসে ঢোকে তখন এই রিসিপ্টের ঘরে মানে 1 2 3 4 এই 4টে কলম ইউজ হবে যখন স্টোরে জিনিসপত্র এসে ঢুকবে, সেই জন্য এটাকে বলছি রিসিপ্ট, বুঝছো? এই 4টে কলম হচ্ছে যখন স্টোর রুমে ম্যাটেরিয়ালস এসে ঢুকবে। এর পরের যে ফাঁকা জায়গাটা উপরে আছে এটাতে লিখবে ইস্যু। ইস্যু মানে কি, আমরা ওই ডিপার্টমেন্টগুলিকে যাদের যতটা ম্যাটেরিয়ালস লাগবে সেই ম্যাটেরিয়ালস গুলো আমরা এখান থেকে ছাড়বো, সেটা লিখবো আমরা ইস্যুর 1 2 3 4 এই 4টে ঘরের মধ্যে, ঠিক আছে? আর এই লাস্টেরটা কি, লাস্টেরটা প্রত্যেক দিন
আমাদের স্টোর রুমে কতটা অবশিষ্ট মাল পড়ে আছে সেটা দেখাতে হয়, ওটাকে বলে ব্যালেন্স। কতটা পড়ে আছে, সেই জন্য এই জায়গাটা থেকে লিখবে ব্যালেন্স। দেখো তোমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে। আমি যেভাবে বললাম, বাঁ দিকটাতে হচ্ছে প্রথমটাতে রিসিপ্ট, অর্থাৎ স্টোর রুমে যখন ম্যাটেরিয়ালস এসে ঢুকবে, ম্যাটেরিয়ালস বাড়বে, তখন রিসিপ্টের ঘরে পড়বে। ইস্যু মানে কি, আমরা যখন বিভিন্ন ডিপার্টমেন্টে এই স্টোর রুম থেকে ম্যাটেরিয়ালস গুলো দেব, কতটা মাল দেব, কি দামে দেব, সেগুলো সব এই কলমে থাকবে। আর প্রত্যেক দিনে শেষে কতটা মাল ম্যাটেরিয়ালস আমাদের স্টোর রুমে পড়ে আছে সেটা ব্যালেন্সের ঘরে দেখাতে হবে। বুঝেছো? তাহলে উপরের লেখাগুলি হবে। এবার ভেতরের কলমগুলিতে কি লিখব? এই কলমটাতে লিখতে হয় GRN নাম্বার। GRN মানে কি লিখে নাও, GRN নাম্বার। আমি কি বলেছি? GR মানে হচ্ছে গুডস রিসিভড নোট। আমরা স্টোরে বসে আছি, স্টোর কিপার। আমরা ধরো কোনো একটা ম্যাটেরিয়ালস কিনে এনেছি, কিনে আনার পরে সাপ্লাই দিয়ে গেল আমাদের কাছে, আমরা একটা রিসিভ নোট লিখলাম যে হ্যাঁ আজকের ডেটে আমরা এতটা কোয়ান্টিটির মাল এই সাপ্লায়ারের কাছ থেকে পেলাম, তার একটা নোট রাখতে হয়। না তো বুঝতে পারবো না এটা কোন সাপ্লায়ারের কাছ থেকে কিনেছি, যদি ডিফেক্টিভ বেরোয় ফেরত দিতে হবে, কার কাছে ফেরত দেবো কিছুই খুঁজে পাবো না। সেই কারণে এখানটাতে লিখতে হয় GRN মানে গুডস রিসিভড নোট নাম্বার। ক্লিয়ার? এরপরে এইটা একটা মনে রাখবে। আর কি, পরের তিনটে কলম সব জায়গাতে একই হয়। পরের তিনটে কলম দেখো মনে রাখা কত সহজ করে দিলাম। পরের তিনটে কলম কি? কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, সব ঘরে এটাই। দেখো এটাতে লিখবে কোয়ান্টিটি, পরিমাণ, কতটা পরিমাণ সেটা যে কোয়ান্টিটি। রেট, এক একটা জিনিসের এক একটা ম্যাটেরিয়ালসের দাম কত, হার, দামের হার, তাকে বলে রেট। রেটটা এখানে লিখতে হয়। আর অ্যামাউন্ট, ধরো 100 ইউনিট আমরা কিনলাম, 100 কেজি মাল কিনলাম, এক এক কেজির দাম 5 টাকা, তাহলে অ্যামাউন্ট কত হবে? 500 টাকা। তাহলে অ্যামাউন্টের ঘরে লিখবো আমরা 500। বুঝছো? তাহলে এই তিনটে সব ঘরে একই হবে। খালি রিসিপ্টের প্রথমটা লিখতে হয় GR নাম্বার মানে গুডস রিসিপ্ট নোট নাম্বার। আর ইস্যুর ঘরে আমি কাকে মাল দিচ্ছি, আমরা তো স্টোর কিপার, আমরা তো মাল দেব, কাকে দেব, কোন ডিপার্টমেন্ট কি মাল চাইছে, বললাম ওই ডিপার্টমেন্টের যে হেড, তার ওখানে একটা রিসিপ্ট থাকে, তাতে লিখে পাঠায় আমার ডিপার্টমেন্ট এত কেজি মাল লাগবে বলে সই করে সেই ডিপার্টমেন্টটাকে আমার কাছে আসবে। ওটাকে বলে স্টোর রিকুইজিশন নাম্বার বা SR নাম্বার। ধরো কোন ডিপার্টমেন্ট থেকে কত জিনিসের জন্য আমাদের কাছে এলো রিকুইজিশন, সেটা আমরা এইখানটাতে লিখব। এখানে যেমন GRN নাম্বার লিখি, এখানে লিখবো আমরা SR মানে স্টোর রিকুইজিশন নাম্বার, SR নাম্বার। ক্লিয়ার? অর্থাৎ কতটা স্টোরের জন্য রিকুইজিশন আমাদের কাছে। তারপরে দেখো তিনটে একই বলেছি, এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে রেট, এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্টের জায়গায় অবশ্যই রুপিসের চিহ্ন দিয়ে দেবে। আর লাস্টে দেখো তিনটে ঘর করেছি ব্যালেন্স। ব্যালেন্সের ক্ষেত্রে আর GR নাম্বার বা SR নাম্বার কিছু থাকে না, কতটা মাল অবশিষ্ট পড়ে আছে স্টোরে সেটা দেখাতে হয় প্রত্যেক দিনের শেষে। সেই জন্য এখানে এই লাস্টের তিনটে জিনিস লিখে দেবে, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এই হচ্ছে তোমার ছক। ছকটা মনে রাখতে পারবে। দেখো এতগুলো কলম না হলে কিন্তু মনে রাখা সম্ভব নয়, একটু টেকনিক ইউজ করো, দেখো ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে ঘরটা তোমাদের আমি বোঝালাম, কি লিখতে হবে বোঝালাম। এবার আমি একটা অঙ্ক ইমাজিনারি আমি মনে মনে মানে আমি তৈরি করে দিচ্ছি তোমাদের, সেটা আমি একটু সময় দিয়ে বলছি তোমাদের, তোমরা পারলে লিখে নাও, লিখে নিয়ে করো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ধরো এখন যদি অঙ্ক দেই যে 20 সাল 1 জানুয়ারি, অর্থাৎ আমরা জানুয়ারি মাসে হিসাব করছি, জানুয়ারি মাসের প্রথম দিন আমাদের স্টোরে যে ম্যাটেরিয়ালস পড়ে আছে তাকে আমরা কি বলি? ওপেনিং স্টক।
তাহলে ওপেনিং স্টক বাবদ কিছু ম্যাটেরিয়াল আমাদের ছিল। তাহলে ডেটের ঘরে আমরা কি লিখবো? ডেটের ঘরে লিখছি দেখো 1/1/20। ঠিক আছে, এবারে 1/1/20-তে মনে করো 1000 ইউনিট, ইউনিট কেন বলছি? কেজি হতে পারে, লিটার হতে পারে, যে ক্ষেত্রে যায় সেজন্য ইউনিট বলছি। 1000 ইউনিট ম্যাটেরিয়ালস আমাদের স্টোর রুমে আছে এবং প্রত্যেকটা ইউনিটের দাম হচ্ছে 5 টাকা। তাহলে বলো তো 1 তারিখে আমাদের স্টোর রুমে মোট কতটা জিনিস আছে এবং কত টাকার জিনিস আছে? 1000 কেজি মাল আছে মনে করো, 1000 ইউনিট, আর 5 টাকা করে প্রত্যেকটার দাম, তার মানে 5 × 1000 মানে 5000 টাকার মাল আছে, ওইটা লিখে দিতে হবে। তাই লিখে দাও 1/1/20। এটা তো রিসিপ্ট না, এটা তো অলরেডি আছে। তাহলে কোথায় লিখবো আমরা? একদম ডাইরেক্ট এই সোজাসুজি চলে যাও ব্যালেন্সের ঘরে। এই যে ব্যালেন্সের ঘর শুরু হচ্ছে এইখান থেকে এইটুকুর মধ্যে। তাহলে কি লিখবো? কোয়ান্টিটির ঘরে লিখবো 1000 ইউনিট, আর লিখতে হবে না। তাহলে 1000, দাম কত? রেট হচ্ছে 5 টাকা, 5.00 5 টাকা, আর অ্যামাউন্ট মানে কি? দুটোর গুণফল, মানে 5000 টাকা, 5000 টাকা। বুঝেছো সবাই? তাহলে প্রথম দিন আমাদের স্টোর রুমে এই জিনিস ছিল এবং দাম হচ্ছে 1 টাকা। এরপর মনে করো 5 তারিখে আমরা নতুন করে কিছু জিনিস কিনলাম, পারচেস করলাম। লিখে নিতে পারো তোমরা 5 তারিখে পারচেস 900 ইউনিটস at the rate of 6 per unit মনে করো। তাহলে কতটা কিনলাম? 900 ইউনিট, এবং প্রত্যেক ইউনিটের দাম কত? 6 টাকা। তাহলে কোথায় বলবে বলো তো? এই যে বলেছি ইন হচ্ছে, ইন হওয়া মানেই হচ্ছে রিসিপ্টের দিকে বলবে। রিসিপ্টের দিকে ডেটটা বসাও। কত বলেছি? 5 তারিখ, 5/1/20। তাই তো? কত ইউনিট কেনা হচ্ছে? 900 ইউনিট। এই দেখো কোয়ান্টিটির ঘরে বসাও, জিআরএন নাম্বার ড্যাশ দিয়ে দাও। তোমার যদি অঙ্কে বলা থাকে জিআরএন নাম্বার এত, A55, তুমি বসিয়ে দেবে A55, যা অঙ্কে বলা থাকবে সেই অনুযায়ী বসিয়ে দেবে, না থাকলে ড্যাশ দিয়ে দেবে, কিছু নেই। তাহলে কোয়ান্টিটি মনে করো 900 ইউনিট, ইউনিট মানে ধরো কেজি হতে পারে, লিটার হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে 900 ইউনিট কেনা হলো। কত টাকা করে দাম বললাম এই মাত্র? 6 টাকা করে। রেটে বসাও 6 টাকা, 6.00। তার মানে বলো তো কত টাকার জিনিস এসে ঢুকলো? 6 নং 54, মানে 5400 টাকার মাল এসে আবার ঢুকলো। এই অ্যামাউন্টের ঘরে বসাও 5400। লাইনগুলো সোজা করার চেষ্টা করে, দেখতে ভালো লাগবে। তাহলে 900 ইউনিট নতুন করে ঢুকলো। ক্লিয়ার? বলো তো 5 তারিখের শেষে, যখন শেষ হবে 5 তারিখ, তখন গোডাউনে বা স্টোর রুমে মোট কত কত টাকার মাল থাকবে বলো দেখি? দেখো আগের 1000 কেজি 5 টাকা দামের মাল তো আছেই, সঙ্গে নতুন করে আবার 900 ইউনিট ঢুকলো 6 টাকা দামের মাল, 5400। তাহলে দুটো মালই থাকছে পরের দিন। তাহলে দুটোকে লিখবো কি করে? এইবার প্রথমে এই লাইনের সোজাসুজি আগের যে মালটা ছিল সেটাকে আরেকবার লিখে নাও। 1000 ইউনিট 5 টাকা দাম ছিল হচ্ছে 5000 টাকা, আর সঙ্গে 900 ইউনিট নতুন মাল ঢুকলো, দাম হচ্ছে 6 টাকা করে। তাহলে কত হচ্ছে? 6 9 54, 5400 টাকা। তাহলে এই দুটো মাল আমার এই দিনে রয়েছে। সবাই বুঝছো? এই ব্র্যাকেটটা দেওয়ার অর্থ হচ্ছে 5 তারিখে আমাদের স্টোর রুমে দু রকমের ম্যাটেরিয়ালসের দামের মাল রয়েছে। একটা হচ্ছে 1000 কেজি রয়েছে 5 টাকা দামের, আর 900 ইউনিট আছে 6 টাকা দামের। দেখো ভেরিয়েশন হয়ে গেল কস্ট প্রাইসে। একবার কিনেছি আমি একই জিনিস 5 টাকা দাম দিয়ে কিনেছি, দাম বেড়ে গেছে 6 টাকা দামে কিনতে হয়েছে পরে। দু রকমের মাল আছে। ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে মনে করো 10 তারিখে ইস্যু করছি আমরা, ধরো কোনো ডিপার্টমেন্ট থেকে মাল চাইছে, আমাদের কাছে রিকুইজিশন স্লিপ আসলো, বলছে 1200 কেজি বা 1200 ইউনিট মাল লাগবে। এই যে আমরা ইস্যু করছি, ইস্যু করব কিভাবে করব? এইখানেই মেথডটা অ্যাপ্লাই হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। বলো তো এই যে আগের দিনে তোমার ব্যালেন্সের দিকে তাকাবে, দুটো লটের মাল আছে। একটা হচ্ছে 1000 কেজি মাল আছে 5 টাকা দামের মাল, আর 900 ইউনিট আছে 6 টাকা দামের মাল। ফার্স্ট ইন হয়েছে কোনটা? তার মানে এই প্রথমটা।
1000 কেজি আছে, ফার্স্ট ইন হয়েছে তার মাল, এটাকে আগে আমাদের প্রোডাকশনে পাঠাতে হবে। সেই জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউট, বুঝলে? ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি? তাহলে যদি আমরা এবার কি কত তারিখে বলছি, 10 তারিখে আমরা ইস্যু করব 1200 ইউনিট। তাহলে ধরো 10 তারিখ 10/1/20 আমরা 1200 ইউনিট ইস্যু করব। ইস্যু করা মানে হচ্ছে এই কলমে লিখতে হবে এখান থেকে এর মধ্যে, এবং এই সোজাসুজি আমরা চলে যাই। দেখো এসআর নাম্বার যদি বলা থাকে এসআর নাম্বার লিখবে, যদি না থাকে ড্যাশ দিয়ে দেবে। 1200 ইউনিটের মধ্যে কিভাবে নেব, এই 1000 ইউনিটকে আগে পাঠিয়ে দিতে হবে প্রোডাকশনে, আর বাকি 200 ইউনিট এই 900 ইউনিট থেকে মানে 6 টাকা দামের মাল আমার পাঠাতে হবে। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দেখো এই যে 1200 ইউনিট, অঙ্কটা কিন্তু লিখে নিও, নাহলে পরে বুঝতে পারবে না যে 1200 ইউনিট করতে গেলে। এটা অঙ্ক দিচ্ছি আমি একটা বানিয়ে। 1200 ইউনিট আজকে আমরা ইস্যু করছি। তাহলে প্রথম 1000 ইউনিট নাও, কোয়ান্টিটিতে 1000 প্রথমে নেবে, 5 টাকা দামের মাল, আর এই 900 থেকে আর নেবে 200। কেন? তাহলে 1200 ইউনিট হয়ে গেল, 1000 আর 200 মানে 1200 ইউনিট আমরা ইস্যু করছি। তাহলে টোটাল দেখো এই যে টোটাল 1200 ইউনিট আমরা ইস্যু করছি। তুমি উপরে লিখেও নিতে পারো, 1200 ইউনিট আমরা মোট ইস্যু করছি। একটা হচ্ছে ওই 1000 ইউনিট 5 টাকা দামের মাল, মানে 5000 টাকার মাল চলে গেল, ওইটা নেই। আর 900-র মধ্যে এই দেখো এই যে 200 ইউনিট চলে গেল 6 টাকা দামের মাল। তাহলে কত হচ্ছে? 6 দুগুণী 12, তাই তো? 1200 টাকার মাল। তাহলে এই মাল টোটাল আমাদের প্রোডাকশনে ইস্যু হয়ে গেল। বলো তো 10 তারিখে কতটা জিনিস আমাদের ব্যালেন্সে পড়ে থাকবে? খুব সহজ। দেখো এদিকে তাকাবে সবসময়, ব্যালেন্সের ঘরে 1000 ইউনিটের মধ্যে কি আছে আর স্টোরে নেই। কেন? এই যে 1000 ইউনিট দেখো ইস্যু হয়ে গেছে, যে 1200 ইউনিট ইস্যু করলাম তার মধ্যে 1000 ইউনিট চলে গেছে প্রোডাকশনে, নেই। তাহলে এই 900-র মধ্যে কি 900 আছে? নেই। 900-র মধ্যে থেকে কত চলে গেল? 200। কত রইল? 900 মাইনাস 200 মানে 700 ইউনিট পড়ে আছে গোডাউনে বা স্টক রুমে। কত দামের মাল? 6 টাকা। তাহলে কি লিখবো? এটা নেই, খালি এই 900-র মধ্যে মানে 6 টাকা দামের মালের মধ্যে কত আছে? 700 ইউনিট। 900 ছিল, তার মধ্যে 200 ইউনিট চলে গেছে, থাকলো কত? 700 ইউনিট পড়ে আছে। 6 টাকা দামের মাল 6×7 = 4200। দেখো আবার সেই একটা লটের মাল রয়ে গেল, এখন আর দুটো লটের মাল নেই। বুঝছো? নেক্সট মনে করো 12 তারিখ 12 জানুয়ারি আবার কেনা হলো 800 ইউনিট ম্যাটেরিয়াল 6 টাকা 20 পয়সা রেট। তাহলে কেনা হচ্ছে মানে আবার রিসিপ্টের দিকে আসছে, লিখে গেল এখানটাতে 12 তারিখ 12/1/20 কত ইউনিট কেনা হয়েছে? 800 ইউনিট কেনা হলো। দাম কত এক এক ইউনিটের? 6 টাকা 20 পয়সা, তাই তো? তাহলে টোটাল কত টাকার মাল কেনা হলো? 6×8 = 48 আর 8×2 = 16 মানে 4960, 4960 টাকার জিনিস কেনা হলো। এটা লিখে বলো 4960 টাকার জিনিস কেনা হলো। সবাই বুঝেছো? তাহলে বলো তো 12 তারিখে গিয়ে ব্যালেন্সে কোন কোন মালগুলো পড়ে থাকবে? তাহলে 12 তারিখে সোজাসুজি এখানে চলে যাও ব্যালেন্সের ঘরে, আগের ডেটটা দেখো। তাহলে 700 ইউনিট যেমন আছে আগেরটা সেটা থাকবে, সঙ্গে নতুন করে আবার 1200 ইউনিট ঢুকলো। তাই লিখে গেল আগেরটা আগে 7 টাকা 700 ইউনিট হচ্ছে তোমার 6 টাকা করে 4200 টাকার মাল, আর এখন ঢুকলো 800 ইউনিট 6 টাকা 20 পয়সা করে। দেখো কত হচ্ছে? 4960 টাকা জিনিস। সবাই বুঝতে পারছো? তাহলে এই দিনে আবার দেখো দুটো লটের মাল হয়ে গেল দু রকমের দাম, একটা হচ্ছে 6 টাকা আর একটা হচ্ছে 6 টাকা 20 পয়সা। এবার আবার একটা ব্র্যাকেট দিয়ে দাও, মানে এই দুই ধরনের মাল রয়েছে আমাদের স্টোর রুমে। ক্লিয়ার? নেক্সট মনে করো 15 তারিখে আবার আমরা 300 ইউনিট জিনিস কিনলাম, যার দাম হচ্ছে 6 টাকা 40 করে। 300 ইউনিট 6 টাকা 40, আর 15 তারিখ কোথায় ঢুকবে? আবার দেখো কেনা হচ্ছে মানে 15/1/20 কত ইউনিট কেনা হচ্ছে? 300 ইউনিট, এবং দাম কত? 6 টাকা 40। বসিয়ে দাও 300 ইউনিট 6 টাকা 40 গুণ করো 3×6 = 1800 আর 3×4 = 12, তার মানে হচ্ছে 1200, তার মানে 1920 টাকা, তাই তো? 1920 টাকা।
তাহলে 1920 টাকার জিনিস কেনা হলো নতুন করে। তাহলে বলতো এই ডেটে গিয়ে আবার ব্যালেন্সে কোন কোন জিনিসটা রইল? দেখো 700 ইউনিট যেমন আছে তেমনই থাকবে। 706 টাকা করে, 4200 টাকা, 800 ইউনিট 6 টাকা 20 করে, 4960 টাকা, সঙ্গে আবার একটা 300 ইউনিট ঢুকলো 6 টাকা 40। 3 রকমের মাল এসে গেল। দেখো 300 ইউনিট 6 টাকা 40 করে 1920 টাকা। বুঝছো? তার মানে দেখো 15 তারিখে আমাদের শেষে 3 রকমের ম্যাটেরিয়ালসের দাম রয়েছে। একটা হচ্ছে 6 টাকা, একটা 6 টাকা 20, আর একটা হচ্ছে 6 টাকা 40। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, 3 রকমের ম্যাটেরিয়ালস দাম রয়েছে। ক্লিয়ার সবার? তাহলে এটা গেল কত? 15 তারিখে আমরা দেখালাম। 15 পরে মনে করো 19 তারিখে আমরা ইস্যু করছি। কত ইউনিট ইস্যু করছি? 400 ইউনিট মনে করো। তাহলে 19 তারিখে ইস্যুর ঘরে বসাতে হবে কত ইউনিট? 400 ইউনিট। দেখো তো 400 ইউনিট ইস্যু করতে গেলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই যে ফার্স্ট লটের মালটা থেকে আগে দিতে হবে। দেখো 700 ইউনিট আছে, তাহলে 6 টাকা দামেরই আমি 400 ইউনিট দিয়ে দিতে পারি, আর পরের লটগুলোতে আমার হাত দিতে হলো না। বুঝছো? তাহলে 19 তারিখে 400 ইউনিট আমরা ইস্যু করছি। 19 তারিখ ডেট দাও। এটা সোজাসুজি একটুখানি খেয়াল রাখবে, এটা নিচে লিখবে না হলে সঙ্গে মিশে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে 19 তারিখ, 19/1/20 আমরা ইস্যু করছি। অর্থাৎ ইস্যুর ঘরে চলে যাও, এসআরএ ড্যাশ দিয়ে দাও। কত ইউনিট বললাম আমরা? 400 ইউনিট, তাই তো? তাহলে 400 ইউনিট নেবো কোথা থেকে? এই 700 থেকেই 400 নিয়ে নেবো। বসিয়ে দাও কোয়ান্টিটির ঘরে, এই যে 700 থেকেই নেবো আমরা 400। তাহলে 400 ইউনিটই আমরা ইস্যু করছি, তাই তো? তাহলে কত দামের মাল এটা? 6 টাকা দামের মাল। 4/6 2400 টাকা। 2400 টাকার জিনিস চলে গেল। পরে রইল কত ব্যালেন্স? এই ডেটে 700 থেকে 400 চলে গেছে, তাই তো? থাকবে কত? 700 মাইনাস 400, মানে 300 ইউনিট পরে থাকবে 6 টাকা দামের মাল। আর এগুলো যেমন আছে তেমনই থাকবে। না বসাও, 700 থেকে 400 চলে গেল, থাকলো কত? 300, 6 টাকা দামের মাল, 3/6 1800 টাকা। আর এই দুটো যেমন আছে দেখো, 800 ইউনিট 6 টাকা 20 পয়সা, 4960 টাকা। আর 300 ইউনিট 6 টাকা 40 পয়সা, 1920 টাকা। দেখো এই দিনেও 3টে লটের জিনিস ম্যাটেরিয়াল আমাদের হাতে আছে। কত? 19/1/20-তে। নেক্সট, আচ্ছা মনে করি এরপরে 22 তারিখে, 22শে জানুয়ারি 600 ইউনিট ইস্যু করা হচ্ছে। তাহলে 600 ইউনিট ইস্যু করো, লিখে দাও 22 তারিখ, 22/1/20। তোমার এখানে চলে যাও ইস্যুর ঘরে। 600 ইউনিটের মধ্যে নেবো কোত্থেকে? দেখো এখানে 3টে লট আছে, 300, 800, 300। সবসময় যেদিনের অঙ্ক করবে তার আগের দিনের ব্যালেন্সের দিকে তাকাবে, ঠিক আছে? তাহলে এই 300 থেকে আমরা পুরোটাই নিয়ে নেবো, 600 তো মোট। তাহলে এখানে তুমি লিখে নাও প্রথমে যে টোটাল কত ইউনিট ইস্যু করবে, এখানে উপরে লিখে নাও আগে। 600-র মধ্যে দেখো এই 300 চলে যাচ্ছে প্রথমে 6 টাকা করে, রেট হচ্ছে 6 টাকা, 3/6 1800 টাকা। তারপর দেখো এই 800-র মধ্যে থেকে বাকি 300 নিয়ে নেবো। তাহলে 800 থেকে 300 নিলে তাহলে এই 300 300 600 ইউনিট হয়ে গেল মোট ইস্যু। এটা নেবো কত দামের মাল? 6 টাকা 20 পয়সা, ঠিক আছে? তাহলে 6 টাকা 20 করে কত হয় দেখো, 3/6 1800 আর 3×20 60, মানে 1860 টাকা। 1860 টাকার জিনিস আমরা ইস্যু করে দিলাম, বুঝলে? এবার ব্যালেন্সটা দেখা যাক। 22 তারিখের ব্যালেন্সটা কি দাঁড়াচ্ছে? দেখো 300 ইউনিটের মধ্যে 300 ইউনিট বেরিয়ে গেছে। 800-র মধ্যে 300 চলে গেল, থাকলো 500। এটা লিখে ফেলি, এই 800-র মধ্যে থেকে 300 চলে গেছে, 500 থাকলো। এটার দাম কত? 6 টাকা 20। তাহলে 5/6 30 আর 5 দুগুণে 3100 টাকা। আর কি করে রইল? এই 300 ইউনিট পড়ে রয়েছে, তাই তো? 300, 6 টাকা 40 করে, 3/6 1800 আর 3/4 12, মানে হচ্ছে 1920 টাকা, তাই তো? এটা হচ্ছে 1920 টাকা। এই হচ্ছে তোমার 22 তারিখের ব্যালেন্স।
এবার আরো দুই একটা আইটেম দিয়ে শেষ করব। মনে করো 27 তারিখে আবার পারচেস করা হয়েছে 200 ইউনিট 6 টাকা 50 করে, ঠিক আছে? তাহলে আমি উপর দিকটা একটু মুছে ওই জায়গাটাতে করে দিই, খেয়াল রাখো। দেখো আমি যদি বলি 27 তারিখে পারচেস করা হয়েছে আরো 200 ইউনিট, কত? 6 টাকা 50 পয়সা করে, ঠিক আছে? তাহলে 27 তারিখ, দেখো 27, 1, 20 পারচেস করা হয়েছে মানে রিসিটের দিকে বসবে। কোয়ান্টিটি কত বললাম? কত কোয়ান্টিটি বললাম? 200 ইউনিট। তাহলে 200 ইউনিট বসাও। 200 কত টাকা করে বলেছি? 6 টাকা 50 পয়সা করে। 6 টাকা 50 রেট বসাও, গুণ করো 6 দুগুনি 1200 আর 5 দুগুনি 10 মানে 1300 টাকা। 1300 টাকার জিনিস কেনা হলো। তাহলে ব্যালেন্সের ঘরে চলে যাও। আগের দিনের ব্যালেন্সটা কি পড়ে আছে দেখো, 500 300 লিখে ফেলো। ব্যালেন্সের ঘরে 500 আর 300 ছিল আগে। এটার দাম চলক ছিল কত? 6 টাকা 20, এটা ছিল 6 টাকা 40, এটা ছিল 3100 টাকা, এটা ছিল 1920 টাকা। এটা আগের দিনেরটাই ছিল, সঙ্গে নতুন করে এটা ঢুকলো, তাই তো? তাহলে 200 ইউনিট 6 টাকা 50 পয়সা করে আরো এখানে ঢুকলো। কত হচ্ছে দেখো, 6 দুগুনি 12 আর 5 দুগুনি 10 মানে 1300 টাকা, তাই তো? তার মানে 1300 টাকার জিনিস আবার ঢুকে। দেখো তিনটে দামের ম্যাটেরিয়ালস আবার আমাদের স্টকে এসে গেল, বুঝেছো? আর একটা আইটেম দিয়ে শেষ করি, ইস্যু। মনে করো 31 তারিখে আবার ইস্যু করা হচ্ছে 600 ইউনিট, দেখা যাক। তাহলে 31 তারিখ 600 ইউনিট ইস্যু করছি। দেখো ইস্যু ঘরে চলে যাও। ইস্যুর ঘরে 600 ইউনিট যদি বলি তাহলে এই 500 পুরোটা নিতে হবে। 500 ইউনিট 6 টাকা 20 করে কত? 3100 টাকার জিনিসটা পুরোটাই চলে গেল। আর 100 নিতে হবে, কারণ যেহেতু 600 ইউনিট মোট ইস্যু করবো। তাহলে 500 চলে গেল, আর 100 কোথা থেকে নেবো? এই 300 থেকে। তাহলে 100 নিলাম এই 300 থেকে, তার মানে 6 টাকা 40 দরের জিনিস। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে কত? 600 আর 40 পয়সা করে 100 ইউনিট মানে হচ্ছে 40 টাকা, তাই তো? তাহলে 640 টাকা, 640 টাকার জিনিস, ঠিক আছে? তাহলে এখান থেকে 500 আর এখান থেকে 300 ইউনিটের মধ্যে 640 নিলাম, তাহলে 600 ইউনিট হয়ে গেল, বেরিয়ে গেল। তাহলে পরে থাকছে কত দেখো ব্যালেন্সে এই ডেটে? এই 500 কি আছে? এই 500 620 বেরিয়ে চলে গেছে। 300 থেকে 100 নিয়ে নিয়েছি, আর পরে রইল কত? 200। তাহলে ব্যালেন্সে 200 ইউনিট পড়ে রয়েছে এই 300-র মধ্যে, মানে 6 টাকা 40, 6 দুগুনি 12 আর 4 দুগুনি 8 মানে 1280 টাকা, তাই তো? 1280 টাকা জিনিস পড়ে রয়েছে এটা। আর তোমার এই 200 ইউনিট পুরোটাই পড়ে রয়েছে। 200 ইউনিট 6 টাকা 50 এর জিনিস পড়ে রয়েছে। তাহলে 6 দুগুনি 1200, এটা তো করাই আছে 1300 টাকা। তাহলে এই হচ্ছে তোমার শেষ হলো মোটামুটি অঙ্কটা। ধরো তাহলে এই যে 1280 আর 1300 এই দুই লটের মাল পড়ে আছে, এইটাকেই বলা হচ্ছে ক্লোজিং স্টক। এই মাসের শেষে আমাদের স্টকে পড়ে থাকবে মোট এত টাকা জিনিস। কত টাকা জিনিস পড়ে রইল? 0, তুমি এটা যোগ করে দিতে পারো, 0 8 3 আর 2 5 11 2, তার মানে 2580 টাকা। এটা হচ্ছে ক্লোজিং স্টক। এইভাবে যোগ করে দিতে পারো বা এখানে লিখে দিতে পারো ক্লোজিং স্টক। তার মানে 2580 টাকার জিনিস তোমার স্টোরে পড়ে আছে। ক্লিয়ার? এই হচ্ছে ফিফো মেথডে ফার্স্ট ইন ফার্স্ট আউটে আমরা স্টোর লেজার দেখলাম। আমি আরেকটা অঙ্ক এর উপরে করাবো, এর সঙ্গে আরো দু একটা নতুন আইটেম যুক্ত করে, যেমন শর্টেজ, হ্যাঁ, লস অফ স্টক, এগুলো থাকলে কি করতে হয় এটার উপরে আমি পরের লেসনে তোমাদের শেখাবো। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, পড়াশোনাটা চালিয়ে যাও। আর আমার ক্লাসগুলোকে তুমি বারবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। এই অঙ্কটাই কিন্তু বারবার শুনে শুনে লিখে নিও, লিখে নিয়ে 2-3 বার দেখবে, নিজেরাই পারবে। ঠিক আছে? সবাই ভালো থাকো।